দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটার সৌজন্যে আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া সুলতান রেশমা। দর্শক, 25শে সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ফুসফুস দিবস। এবছর এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে নির্মল বাতাস এবং সুস্থ ফুসফুস। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং কথা বলতে আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন এদেশের 3জন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার জিয়াউল হক, সিনিয়র কনসালটেন্ট বক্ষব্যাধি বিভাগ, এভার কেয়ার হাসপাতাল। আছেন ডাক্তার আদনান ইউসুফ, সহযোগী অধ্যাপক বক্ষব্যাধি বিভাগ এবং বিভাগীয় প্রধান, মগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের সাথে আরও আছেন ডাক্তার তাজরিন ফারহানা, বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে আছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানে। প্রথমে ডাক্তার জিয়াউল হক, আপনার থেকে শুরু করতে চাই। আমরা আজকে এই বিশেষ দিনে বিশেষ কথা নিয়ে আসছি। প্রথমে যে বিষয়টি জানতে চাই, ফুসফুস দিবস, এটি তো পালিত হচ্ছে অনেক বছর ধরেই, তো এই বছর এই সময় এসে এই দিবসের পিছনের ঘটনা একটু জানতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এখন টিভির দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেটা বললেন যে অনেক বছর যাবতই কিন্তু এই 25শে সেপ্টেম্বর দিনটিকে আমরা বিশ্ব ফুসফুস দিবস হিসেবে পালন করে আসছি। আসলে এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হলো এই রোগটা ফুসফুসের রোগ সম্পর্কে মানুষের সচেতনতা তৈরি করা। আপনারা জানেন যে মানুষের হৃদরোগ বা মস্তিষ্কের স্ট্রোক এগুলো সম্পর্কে যথেষ্ট মানুষ সচেতন, কিন্তু ফুসফুসের রোগ সম্পর্কে কিন্তু অতটা সচেতনতা এখনও কিন্তু জনগণের ভিতরে নেই। অনেকেই এটাকে জাস্ট মনে করেন একটা সর্দি কাশি হলে এটাই বোধহয় শুধু ফুসফুসের রোগ, কিন্তু অনেকেই জানেন না যে ফুসফুসের রোগ কিন্তু পৃথিবীর 3য় বৃহত্তম মৃত্যুর কারণ ফুসফুসের রোগের কারণে। তো সেই জন্যই এই রোগে যাতে ভোগান্তির হার কমানো যায়, মৃত্যুর হার কমানো যায়, সেই জন্যই এর সচেতনতা বৃদ্ধি করবার জন্যই এই দিবসটি পালন করে আসছে। এবং এটি প্রায় 250টিরও বেশি সংগঠন, যার মধ্যে বাংলাদেশ লাং ফাউন্ডেশনও আছে, সারা বিশ্ব জুড়ে এই দিনটিকে এই পালন করার জন্য নির্ধারণ করা হয়েছে। তো এই দিনে আমরা বিভিন্নভাবে রোগীদের সাথে আলোচনা করি যে এই রোগ সম্পর্কে কিভাবে আরও সচেতন করা যায় মানুষকে, যাতে এই রোগের হাত থেকে আমরা মুক্ত হতে পারি। প্রথমত আমরা এটাকে প্রতিকার করতে পারি এবং রোগ হয়ে গেলে যাতে এর যথাযথ চিকিৎসা করতে পারি। এই কারণেই এই দিনটিকে পালন করা হয়। ধন্যবাদ। খুব সুন্দরভাবে আমরা জানতে পারলাম যে ফুসফুস দিবসটা কেন উদযাপিত হচ্ছে এবং তার পিছনের গল্প। ডাক্তার আদনান ইউসুফ, আপনার কাছে একটু জানতে চাই, ফুসফুসের রোগ নিয়ে আমরা তো অনেক ধরনের রোগের কথাই শুনি, তো সাধারণত কি কি ধরনের রোগ হয় এবং তার মধ্যে মারাত্মক কোনগুলো? রোগ দিয়ে যদি আমরা, ধন্যবাদ ডাক্তার সাদিয়া। আমরা ফুসফুসের রোগকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, একটা অসংক্রামক রোগ যেটা নন ইনফেকশাস, আর একটা সংক্রামক ব্যাধি। তো প্রথমে যদি সংক্রামক ব্যাধিগুলো বলি, আপার এয়ারওয়ে থেকে শুরু করতে পারি আমরা। আমাদের যেটা মৌসুমি চেঞ্জের সময় যেটা হয়, ইনফ্লুয়েঞ্জা জাতীয়, ফ্লু জাতীয় জিনিসগুলো হয়, সর্দি কাশি হয় সাধারণ। আর একটু নিচের দিকে যদি যাই, ফুসফুসের দিকে নিউমোনিয়া হতে পারে। তারপর ধরেন অনেক সময় সংক্রামক ব্যাধি যেটা টিউবারকুলোসিস বলি আমরা, সেইটা নিয়ে অনেক সময় পেশেন্টরা আসেন। আর অসংক্রামক রোগের মধ্যে যেমন অ্যালার্জিক ডিজিজ যেগুলো আছে, আপার এয়ারওয়েতে বছর জুড়ে তার সর্দি কাশি থাকে। অনেক সময় অ্যাজমা বলি আমরা, যেটা হাঁপানি বলে থাকি, শ্বাসকষ্টজনিত রোগ। আরেকটা রোগ হচ্ছে যেটা ধূমপানজনিত শ্বাসকষ্টজনিত রোগ, যেটা সিওপিডি নিয়ে পেশেন্ট আসে। আরেকটা কোভিডের সময় আমরা শুনেছি যেটা যে লাংসে ফাইব্রোসিস বলে একটা রোগ হয়, সেটা যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলি আমরা। আর সবশেষে যেটা ফুসফুসের ক্যান্সার, একটা মানে সবশেষে একটা কথা বলতে পারি, এটাও একটা কমন ডিজিজ ফুসফুসের জন্য। তো আপাতত এই ডিজিজগুলোকে আমরা আবর্তন করি। এছাড়া কিছু আনকমন ডিজিজ আছে, কিন্তু এগুলো হচ্ছে কমন ডিজিজ যেগুলো ফুসফুসের ক্ষেত্রে হয়ে থাকে। অনেকগুলো রোগের কথা আমরা জানলাম। ডক্টর তাজরিন ফারহানা, আপনার কাছে জানতে চাই, এই যে বিভিন্ন ধরনের রোগগুলো হচ্ছে, তার সাথে আমরা অনেক সময় শুনি যে পরিবেশে একটি সম্পর্ক রয়েছে। তো পরিবেশের কি সম্পর্ক রয়েছে বা কি কি কারণে এই রোগগুলো বেশি হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ ডক্টর সাদিয়া। আসলে ফুসফুসের যে রোগগুলো হয়, অলরেডি আমার আগের দুজন বলেছেন, সেই রোগগুলোর সাথে পরিবেশের সম্পর্কটা খুবই বেশি। স্পেশালি হচ্ছে আমরা যখন বায়ু দূষণের কথা বলি, আপনারা প্রায়শই দেখে থাকবেন বিভিন্ন, এখন তো সোশ্যাল মিডিয়াতে, নিউজ মিডিয়াতে, প্রিন্টেড মিডিয়াতে সবসময় দেখবেন ঢাকা ওয়ান অফ দ্য মোস্ট পলিউটেড সিটি, সবচেয়ে বেশি। জি জি, তাই ছিল। তো ঢাকায় যখন বাতাসে যে লিডের পরিমাণ, সেটা সবসময়ই হচ্ছে যেটুকু আমাদের পাওয়া উচিত তার থেকে কখনো কখনো দেখা যাচ্ছে 100 গুণ পর্যন্ত বেশি। এই যে লিড, এই অথবা অন্যান্য যে ক্ষতিকর যে গ্যাসগুলো, কার্বন মনোক্সাইড গ্যাস বা অন্য গ্যাসগুলো আমরা টেনে নিচ্ছি ফুসফুসে প্রতিনিয়ত, এই জিনিসটা কনস্ট্যান্ট আমাদের ফুসফুসের একটা ক্ষতি করছে। এবং যেই ক্ষতিটা আমরা আসলে চোখে দেখতে পাচ্ছি না, কারণ আমরা বাতাসে, আমাদের তো বেঁচে থাকতে হলে শ্বাস নিতেই হবে, শ্বাস আমাদের নিতেই হচ্ছে, আমরা এই বিষাক্ত পদার্থগুলোকে আমরা টেনে নিচ্ছি। তার সাথে আরও কিছু ফ্যাক্টর আমাদের দেশে তো অবশ্যই আছে। একটা হচ্ছে ধূমপান, আমি স্পেশালি বলতে চাচ্ছি।
আর বায়ু দূষণের আরেকটা ফ্যাক্টর হচ্ছে আমাদের যে রাস্তাঘাটে ফিটনেসবিহীন গাড়ি ঘোড়াগুলো চলছে, প্রত্যেকটা জিনিস অ্যাডেড মানে কি বলবো অ্যাড করছে আরও বেশি রিস্ক আমাদের ফুসফুসের স্বাস্থ্যের জন্য। এবং এইবার আপনি খেয়াল করে দেখবেন আমাদের এইবারের 24 সালের বিশ্ব ফুসফুস দিবসের প্রতিপাদ্য হচ্ছে ক্লিন এয়ার অ্যান্ড হেলদি লাং ফর অল। তার মানে কি ওনারা পরিষ্কার বাতাস এবং একই সাথে সুস্থ ফুসফুস সবার জন্য, এইটা আমাদের এইবারের প্রতিপাদ্য। তো বুঝতেই পাচ্ছেন যে এই বায়ু দূষণের কি পরিমাণ ইম্প্যাক্ট আমাদের ফুসফুসের স্বাস্থ্যের সাথে আছে এবং একটা আরেকটার সাথে এমনভাবে রিলেটেড যে আমি আসলে যখন দূষিত বায়ুর মধ্যে আমি থাকবো, দূষিত বায়ুর মধ্যে আমি শ্বাস নিব, আমি কোনোভাবেই আশা করতে পারবো না আমার ফুসফুস সুস্থ থাকবে। জি, আপনি সাথে বলছিলেন ধূমপানের কথা, এটি কিভাবে প্রভাব বিস্তার করছে? আচ্ছা, ধূমপানের ব্যাপারটা হচ্ছে ধূমপানে আসলে ধূমপানে বিষপান, আমরা ছোটবেলা থেকে এগুলো শুনে আসছি অনেকগুলো কথাবার্তা। ধূমপানের মধ্যে 5000-এর মতো কেমিক্যাল আছে। একটা তো নিকোটিন সবাই জানে, আরও কিছু কেমিক্যাল আছে যেগুলো হচ্ছে লাং হেলথকে, আমাদের ফুসফুসের স্বাস্থ্যকে খুবই খারাপভাবে ক্ষতিগ্রস্ত করছে। এবং একজন ধূমপান শুরু করার সাথে সাথে উনার শরীরের রক্তের যে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা এবং একজন অধূমপায়ীর শরীরে যে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা, দুটা কিন্তু এক্স্যাক্টলি ডাবল। সুতরাং এই একটা জিনিসই বোঝেন যে একটা সিগারেট আপনার ফুসফুসের রক্তের যে আমাদের বিষাক্ত গ্যাসের মাত্রা সেটা চেঞ্জ করে দিচ্ছে। তো আপনি যখন দীর্ঘদিন ধরে ধূমপান করতে থাকবেন, এটার ইফেক্টটা কীরকম করে হতে পারে? জি, অবশ্যই। সাথে আমরা তো এটাও শুনি যে যারা অধূমপায়ী আছে তাদের ক্ষেত্রে একটা পরোক্ষ ইফেক্ট পড়ছে। এটা আসলেই আপনি একটা খুব ভালো কথা বলেছেন ডক্টর সাদিয়া। যেটা হয়, যিনি ধূমপান করছেন উনি তো জেনে বুঝেই বা না বুঝেই নিজের ক্ষতি করছেন, কিন্তু উনার আশেপাশে উনারই প্রিয়জন যারা ওনার সাথে আছেন, স্পেশালি আমাদের দেশে যেটা হয় মহিলারা এবং বাচ্চারা যারাই ধূমপায়ী মানুষদের আশেপাশে আছেন, ওনারা হচ্ছে প্রত্যেকে এফেক্টেড হচ্ছেন একই রকমভাবে ধূমপানের সাথে সাথে। তো ডেফিনেটলি এটা তো খুবই খারাপ একটা অ্যালার্মিং জিনিস আমাদের দেশের জন্য। আর আমাদের জন্য আরও যেটা খারাপ, আমাদের মধ্যে এই ব্যাপারে কিন্তু সচেতনতাটা নাই। সারা বিশ্ব জানছে ক্লিন এয়ারের সাথে হেলদি লাং, আমরা কিন্তু এখনও আপনি জিজ্ঞেস করে দেখেন একটা সাধারণ মানুষের মধ্যে এই কনসেপ্টটা নেই। আমরা প্রত্যেক দিন সরকারের কাছে এখন এত জিনিস চাচ্ছি, সুস্থ বাতাস আমরা কেউই চাচ্ছি না, আমাদের চাওয়ার মধ্যেই নাই সুস্থ বাতাস। আমরা জানিই না যে সুস্থ বাতাস আমার সুস্থ ফুসফুসের জন্য একই, মানে সুস্থ ফুসফুস আসবেই সুস্থ বাতাস থেকে। জি, ধন্যবাদ ডাক্তার জিয়াউল হক। আপনার কাছে একটু জানতে চাই, এই যে পরিবেশ বা আমাদের বাতাস নিয়ে এত কথা হচ্ছে এবং ডক্টর তাজরিন যা কথাগুলো আমাদেরকে বললেন একটু আগে যে আমাদের দেশে সাধারণত বাতাসটা অস্বাস্থ্যকর অবস্থায় থাকছে, তো আমরা জানি যে শহর অঞ্চলে এই সমস্যা আছে, তো গ্রামেও তো আমরা দেখতে পাই যে এখন বাতাসটা অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে। পিছনে কারণ কি এবং এই যে রোগগুলো হচ্ছে সরাসরি কোন রোগগুলো এগুলোর সাথে সম্পর্কিত? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে ডক্টর তাজরিন খুব সুন্দরভাবেই বায়ু দূষণের কথাটা বলেছেন। ইনফ্যাক্ট আপনি গতকালের নিউজেই দেখেছেন যে ঢাকা শহর কিন্তু প্রায় 120টা শহরের মধ্যে 1 নম্বর ছিল বায়ু দূষণের দিক থেকে। এবং এটা কিন্তু শুধু যে গতকাল তা না, এটা গত কয়েক বছর যাবতই ঢাকা শহর কিন্তু প্রায় 1, 2, 3-এর মধ্যেই থাকছে। এবং আমাদের পরেই বোধহয় ছিল পাকিস্তানের লাহোর এবং ভারতের দিল্লি। তো আমরা ঘুরে ফিরে কিন্তু দেখা যাচ্ছে বায়ু দূষণের দিক থেকে প্রথম দিকেই থাকছি। বায়ু দূষণের সবচাইতে অসুবিধা যেটা, সেটা হলো বায়ুটা কিন্তু আপনি পছন্দ করতে পারেন না যে আমি এই বায়ু নেব নাকি ওই বায়ু নেব। আপনি খাবারের ব্যাপারে পছন্দ করতে পারেন, আপনি পানির ব্যাপারে পছন্দ করতে পারেন যে আমি পরিষ্কার জিনিসটা খাবো, ময়লা জিনিসটা খাবো না। কিন্তু বাতাস কিন্তু আপনাকে বাধ্য হয়ে আপনাকে নিতে হচ্ছে। আপনি যেই পরিবেশে থাকেন, যেই শহরে থাকেন, তার বাইরে তো আপনার বাতাস নিতে পারবেন না। তো সুতরাং এটা কিন্তু এই দূষণের হাত থেকে বাঁচাবার দায়িত্বটা কিন্তু আমাদের সরকারের হোক বা প্রশাসনের হোক, যেভাবেই হোক, এটাকে কিন্তু সর্বতোভাবে এটাকে ঠিক করতে হবে। তো যেটা ডক্টর তাজরিন বললেন যে এই বায়ু দূষণের কিন্তু কেউ আমার দাবি জানাচ্ছি না এটা করবার জন্য, এটা করাটা খুবই জরুরি। আর গ্রামের যে ব্যাপারটা বললেন আপনি, আজকাল কিন্তু গ্রামেও কিন্তু শহরায়ন হয়ে গেছে। আপনার গ্রামেও আজকাল কৃষিজাত অনেক যন্ত্রপাতি দেওয়া হয়, ধুলোর পরিমাণ গ্রামেও কিন্তু কম না। কৃষিদ্রব্য থেকে বা শস্য থেকে সেখান থেকেও ধুলো আসে। আরেকটা বড় জিনিস হলো ওখানে কয়লার যে চুলো, মাটির চুলো যেটা, সেখানেও কিন্তু প্রচুর যে ধোঁয়া উৎপন্ন হয়, সেখান থেকেও কিন্তু বায়ু দূষণের তৈরি হচ্ছে। তো সুতরাং বায়ু দূষণের এবছরের যে মূল প্রতিপাদ্যটি যেটা আছে যে নির্মল বাতাস এবং সুস্থ ফুসফুস সবার জন্য, আমি জানি না এটা কতটা বাস্তবসম্মত। কারণ আপনি দেখুন এখনও কিন্তু যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে এই অনুযায়ী আমাদের কিন্তু নির্মল বাতাস 99% মানুষই কিন্তু সারা পৃথিবী জুড়ে নির্মল বাতাস পাচ্ছেন না। তো আপনি এখন হঠাৎ করে কতদিনের ভিতরে এটা করতে পারবেন, অ্যাটলিস্ট শুরু করা উচিত আমাদের। জি,
যে আমরা সবাই নির্মল বাতাস চাই আমাদের সুস্থ ফুসফুসের জন্য। না হলে কিন্তু আপনি যতই ওষুধ দেন বা যাই দেন এটা কিন্তু কাজ করবে না। শুরুতেই যদি আমরা ফুসফুসকে অসুস্থ করে ফেলি অসুস্থ বাতাস দিয়ে, তাহলে কিন্তু এটা থেকে আমরা বেরোতে পারবো না। সুতরাং আমাদের উচিত এই নির্মল বাতাসের দিকে যত্নবান হওয়া, যাতে আমরা এই দিকে আগাতে পারি এবং ফুসফুসকে আমাদের সুস্থভাবে নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে পারি। জি, আমরা যখন বলি একটি সমস্যার কথা, তো আমাদেরকে দেখাতে হয় যে সমস্যাগুলো কি কি শরীরের অঙ্গ প্রত্যঙ্গে করছে। তো সেই হিসাবে যেহেতু আমরা ফুসফুসের কথাই বলছি, জানতে চাই যে কি কি ধরনের রোগ হতে পারে যেগুলো একদম সরাসরি বায়ু দূষণের কারণেই হচ্ছে বা পরিবেশগত সমস্যার কারণেই হচ্ছে। হ্যাঁ, এটাও খুব সুন্দর একটা প্রশ্ন, কারণ ফুসফুসের ডক্টর আদনান ইউসুফ কিন্তু সুন্দরভাবে ভাগ করে বলেছেন যে ফুসফুসের একটা আছে ইনফেকশন বা ইনফেকশনজনিত রোগ আর নন ইনফেকশন। তো যদি আমরা অ্যাজমা বা সিওপিডির ব্যাপারে আসি, অ্যাজমার কিন্তু একটা ট্রিগার ফ্যাক্টর লাগে এবং দূষিত বায়ু কিন্তু একটা ট্রিগার ফ্যাক্টর। তো দূষিত বায়ুতে যদি আপনারা যান, যেই রোগের যার অ্যাজমা আছে তার কিন্তু এই দূষিত বায়ু দিয়ে সরাসরি তার অ্যাজমার একটা এক্সারবেশন বা যেটাকে আমরা বলি অ্যাজমা অ্যাটাক, তার কিন্তু সেটা হবে। তো সুতরাং অ্যাজমাকে ধরা যেতে পারে যে দূষিত বায়ু দিয়ে হচ্ছে। সিওপিডি, যেটা ডক্টর তাজরিনা বললেন যে ধূমপান একটা বড় কারণ, একই সাথে কিন্তু দূষিত বায়ুর মাধ্যমেও কিন্তু সিওপিডি হতে পারে। শুধু যে ধূমপানের মাধ্যমেই সিওপিডি হয় তা কিন্তু না। সুতরাং অ্যাজমা এবং সিওপিডিকে একদম সরাসরিভাবে বলা যায় যে এই বায়ু দূষণের মাধ্যমে কিন্তু অ্যাজমা এবং সিওপিডি দুটোই কিন্তু বাড়তে পারে। আপনার হয়তো অ্যাজমা আর সিওপিডিটা কন্ট্রোল বেঁচে থাকতো, কিন্তু দূষিত বায়ুর ভিতরে থাকলে যে কারণে দেখা যায় যে তৃতীয় বিশ্ব বা উন্নয়নশীল দেশগুলোতে এই রোগগুলো আজকাল বাড়ছে। তো সুতরাং এই রোগ দুটোকে আমি বলবো বিশেষভাবে ফুসফুসের এই দুটো রোগ সরাসরিভাবে বায়ু দূষণ দ্বারা কিন্তু এটা প্রভাবিত হচ্ছে। জি, ডক্টর আদনান ইউসুফ, এই অ্যাজমা সিওপিডি এই দুইটি রোগের কথা তো আমরা বারবার শুনি যে এই রোগগুলো ইদানিং অনেক বেড়ে যাচ্ছে। অবশ্যই পরিবেশ এর ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছে। আমরা পাশাপাশি দেখছি যে ইদানিং সংক্রামক রোগ, এই যে যেমন বর্তমানে এই সময় এসে প্রায় অনেকেরই ঠান্ডা লেগে যাচ্ছে, কাশি হচ্ছে বা কাশিটি ভালোই হচ্ছে না, এর কি কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই পরিবেশের সাথে সম্পর্ক আছে। আমি ডক্টর জিয়া ভাইয়ের সাথে একটা জিনিস ইনক্লুড করতে চাই, আমাদের নিজস্ব কিছু দায়িত্ব আছে। যেমন আমরা যে কনস্ট্রাকশন ওয়ার্ক যেখানে আছে, আমরা যদি প্রপার মেনটেন করি তাহলে বায়ু দূষণটা কিন্তু অনেক কমাতে পারি। আমরা যারা শিল্প মালিকরা আছি, আমাদের শিল্পক্ষেত্রে কি আমরা প্রপার এনভায়রনমেন্ট মেনটেন করতে পারছি? সেখান থেকেও কিন্তু দূষিত বায়ু একটা হচ্ছে এনভায়রনমেন্টে আসতেছে, আবার কর্মীরাও এক্সপোজ হচ্ছে। আবার যেটা আমরা বায়োমাস ফুয়েলের কথা বলেছি, এটা বদ্ধ রান্নাঘরে লাকড়ি চুলাতে যদি রান্না করে, আমাদের গ্রামের অনেক মহিলারা এটা দিয়ে আক্রান্ত হচ্ছেন। তাহলে এখানে আমার দায়িত্ববোধ আছে যে আমরা খোলা রান্নাঘর করতে পারি যেখানে বাতাস আসার বন্দোবস্ত আছে। আমি শিল্প মালিকরা একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমরা করতে পারি, শিল্প করতে পারি, যাতে করে আমাদের পরিবেশও নষ্ট না হয়, আমাদের শ্রমিকরাও যাতে নিরাপদ থাকেন। কেমন? তাহলে এই যে জিনিসগুলো যখন আমরা করব, আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন যখন কমে আসবে, এই যে ক্রনিক কাশি যে জিনিসটা বলছে, আপনি কিন্তু অসংক্রামক যেটা, এগুলো কিন্তু হচ্ছে অ্যালার্জিক কারণে। একটা মানুষ যদি অ্যালার্জিক থাকেন এবং ক্রনিক এক্সপোজার হয়, এই যে আমার বায়ু দূষণে যদি এক্সপোজার হচ্ছে, এক্সপোজারে তার কাশিটা ভালো হবে না। তো তার কাশিটা ইভেন ওষুধপত্র দিয়েও দেখা যাচ্ছে আমরা কন্ট্রোল করতে পারছি না। এইটা আমাদেরকে মূল উদ্দেশ্য যেটা এবারকার প্রতিবদ্ধ যেটা ছিল ক্লিন এয়ার, আমরা ক্লিন এয়ারটা এনশিওর করতে পারি। আমাদের প্রত্যেকের নিজের ক্ষেত্র থেকে আমরা ক্লিন এয়ারটা এনশিওর করার জন্য পদক্ষেপ নিতে পারি। আচ্ছা, একটু জানতে চাই যে এই যে ফুসফুসে বিভিন্ন রোগগুলো হচ্ছে, সাধারণত কাশির কথা আমরা জানলাম, পাশাপাশি কি অন্য কোনো সমস্যা বা লক্ষণ থাকে যেগুলোর মাধ্যমে বুঝতে পারবো যে এগুলো ফুসফুসের রোগ হতে পারে? যেমন দুটো খুব কমন জিনিস দিয়ে আমরা আসলে আলোচনা রাখছি। যেমন বাচ্চাদের ক্ষেত্রে হয় কি, অ্যালার্জিক ডিজিজ, একটু সর্দি থাকে, একটু হাঁচি দিচ্ছে, বাচ্চা বলছে, মা বাবা বলছে যে কয়েকদিন পর ইনফেকশন হচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছি, হাঁটছে না। খেয়াল করতে হবে তার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, তার সাথে কিছু এনভায়রনমেন্ট ফ্রেন্ডের যোগ করে, তার কিন্তু অ্যাজমাটিক হয়ে যেতে পারে বাচ্চা। আপনি যদি অবহেলা করেন, বাচ্চার আপার এয়ারওয়ে যে অ্যালার্জি, আমরা বলি ওয়ান এয়ারওয়ে ওয়ান ডিজিজ, যখন অ্যালার্জিক ডিজিজগুলোকে অবহেলা করা, এটা আলটিমেটলি পর দিকে অ্যাজমাটিক সিমটমে টার্ন করতে পারে। এটা হচ্ছে অ্যাজমার ক্ষেত্রে বললাম। সিওপিডির ক্ষেত্রে আবার দেখেন, অনেকে ধূমপান করছেন, ফ্রেন্ডদের সাথে মিলে ধূমপান করে, কিছু হয় না, মাঝে মাঝে একটু কাশি হয়, হাঁটাচলা করতে গেলে একটু হাঁপ ধরে, আচ্ছা ও কিছু না, উনি এড়িয়ে যাচ্ছেন। কিন্তু এই প্রাথমিক পর্যায়ে যদি উনি একটা ডাক্তারের শরণাপন্ন হন, ওনার যদি প্রপার পরীক্ষা করায়, ধরে স্পাইরোমেট্রি করে দেখা যায় যে ওনার ফুসফুসের ক্ষমতা কমে গেছে, তাহলে ডাক্তার ওনাকে সতর্ক করবেন যে আপনি ধূমপানটা বন্ধ করেন। তাহলে উনি ধূমপানটা বন্ধ করলে কিন্তু সিওপিডি প্রোগ্রেশন এখানে বন্ধ হলো। বাচ্চার বাবা মারা যদি ডাক্তারের কাছে নিয়ে যান সময়কালে অ্যালার্জি ডিজিজের জন্য, তার প্রোগ্রেশনটা বন্ধ হলো। এই যে সচেতনতা প্রাথমিক লক্ষণের উপর বেস করে, এইটাই খুব ইম্পর্টেন্ট। জি, আমরা এই নিয়ে আরও কথা বলবো, আমাদের একটি বিরতির সময় হয়েছে।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকে অনুষ্ঠানে। কথা বলছিলাম নির্মল বাতাস এবং সুস্থ ফুসফুস এই বিষয় নিয়ে। ডক্টর তাজির ফারহানা, আমরা বিভিন্ন রোগের কথা শুনেছি এবং রোগের সাথে পরিবেশের সম্পর্ক, বাতাসের সম্পর্ক বারবার শুনছিলাম। আমরা একটি রোগের কথা শুনলে সবাই খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি, সেটি হচ্ছে ফুসফুসের ক্যান্সার। একটু ক্যান্সার নিয়ে জানতে চাই, এর সাথে কি কোনো সম্পর্ক রয়েছে? কারণ ইদানিং কিন্তু আমরা খুব ক্যান্সারের রোগী পাচ্ছি। ডক্টর রেশমা, ধন্যবাদ। আসলে যেটা হচ্ছে, ক্যান্সারটা এখন মানে এক বৈশ্বিক মহামারী। এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা হচ্ছে আসলে সারা পৃথিবীরই সমস্যা। 20 বছর 30 বছর আগে দেখবেন ক্যান্সারের প্রাদুর্ভাব এত বেশি ছিল না। সেই সময় আমরা ভয় পেতাম কোন রোগগুলো নিয়ে? সংক্রামক রোগগুলো, ডায়রিয়া হয়ে মানুষ মারা যাচ্ছে, প্লেগ হয়ে মানুষ মারা যাচ্ছে। এখন কিন্তু আমরা একটু সচেতন, সংক্রামক রোগগুলো আমাদের এখনও সমস্যা করে, কিন্তু আমরা মনে হয় এগুলো কিছুটা এখন নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে হচ্ছে কি, আমরা বারবারই কিছুটা মানে হতাশার দিকেই যাচ্ছি, কারণ কোনোভাবেই রোগটা কন্ট্রোল করা যাচ্ছে না। কখনো শুনছি ফুসফুসে, কখনো শুনছি সারা শরীরে কোথাও না কোথাও ক্যান্সার। এবং ডেফিনেটলি এটার সাথে আমাদের যে পরিবেশের ব্যাপার, আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের কিছু ফ্যামিলিয়াল ইস্যুগুলো, জেনেটিক ফ্যাক্টরগুলো, বংশগতি এখানে অবশ্যই রিলেটেড থাকে। আর ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে আবার আমি একটাই কথা বলবো, আপনাকে আগেও যেটা বারবার আলোচনায় আসছে, ধূমপান 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 1 নাম্বার কথা হিসেবে সেটাই আসবে। ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে যেটা হচ্ছে, সিগারেটের নিকোটিন যেই সাবস্টিটিউটটা থাকে এবং অ্যাক্রোলিন আরও কিছু সাবস্টিটিউট সরাসরি ফুসফুসের এমন কিছু পরিবর্তন করে ফেলে যেটা দীর্ঘমেয়াদে ক্যান্সারে মানে ফুসফুসে ক্যান্সার আক্রান্ত করে ফেলে। এবং এক্ষেত্রে যেটা হয়, সমস্যাটা কোথায় হয়, এই ক্যান্সারের যে প্রথম যখন রোগীটা আসে, রোগীটা বুঝতেই পারে না যে ওনার এরকম খুব খারাপ কোনো জীবনঘাতী অসুখ হয়েছে। সাধারণ কাশি, সাধারণ একটু ওজন কমে যাচ্ছে, একটু জ্বর জ্বর ভাব হচ্ছে, কোনো পেশেন্ট এসে বলে যে আমি খুব দুর্বল বোধ করছি। ওনারা আসলে প্রাথমিক অবস্থায় আমাদের কাছে আসেনি না। এবং আমি বক্ষব্যাধিতে যেটা দেখি, ওনারা যেই পর্যায়ে আসেন তখন হচ্ছে আমাদের খুব কম কিছু করার থাকে পেশেন্টের জন্য। এবং শুধু যে ওনারা সাফার করেন রোগী নিজে তা না, কিন্তু এই ক্যান্সারের ফলশ্রুতিতে রোগী সাফার করে, রোগীর পুরো পরিবারটা সাফার করে। এবং এটা ইন দ্য লং রান আমাদের সবার জন্যই তো ক্ষতিকর। কারণ এই জেনেটিক্যাল এই যে রোগের প্রাদুর্ভাব বাড়ছে এবং যে রোগটা আমরা আসলে কন্ট্রোল করতে পারছি না, এটাতে আসলে কি জানেন, আমরা ডাক্তাররাও খুব অসহায় ফিল করি, আমরাও আসলে কিছু করতে পারি না। জি, এটা আসলে খুব দুঃখের কথা যে ক্যান্সার যখন হয়ে আসে এবং রোগীরা প্রাথমিক অবস্থায় আসে না, আসে একটু পরবর্তী সময় যখন খুব একটা কিছু করার থাকে না। ঠিক এইরকম আরেকটি রোগ আছে আমাদের দেশে যেটি খুব উচ্চ মাত্রায় আছে, যেটা নিয়ে আমরা অনেক কথা বলি, সরকারি অনেক ধরনের প্রোগ্রাম চলছে এর পিছনে, কিন্তু তারপরেও কেন যেন নিয়ন্ত্রণ করতে পারছি না। ডক্টর আদনান ইউসুফ উনি বলেছিলেন যে এর সাথেও পরিবেশের সম্পর্ক রয়েছে, দূষিত বাতাসের সম্পর্ক রয়েছে, সেটি হচ্ছে যক্ষ্মা। তো আমাদের দেশে এই যে যক্ষ্মার প্রাদুর্ভাব যেমন রয়ে গেছে এবং তার পরবর্তী সময় দেখা যায় যে এই যক্ষ্মা রোগীরা ভালো হলেও সম্পূর্ণ ভালো হচ্ছে না। আপনি কি মনে করেন যে এর সাথে কি কোনো সম্পর্ক রয়েছে এই দূষিত বাতাসের? অবশ্যই। আসলে দূষিত যক্ষ্মা, আপনি তো যক্ষ্মা রোগটা হলো একটি, যেটা ডক্টর আদনান বলেছেন, এটি একটি সংক্রামক রোগ, একটি ইনফেকশন। এটি কিন্তু ইনফেকশনটি আপনাকে তখনই ধরে যখন আপনার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় এবং দূষিত বাতাস ভিতরে যাবার মাধ্যমে কিন্তু আপনার দেখা যায় যে যক্ষ্মার প্রবণতাটা বাড়তে পারে। এবং বাতাস যদি দূষিত থাকে, আপনি যদি ঘনবসতিপূর্ণ এলাকায় থাকেন, তাহলে কিন্তু এই একই বাতাস বিভিন্ন লোকের ভিতরে যাচ্ছে। এবং একজনের যদি যক্ষ্মা রোগ থাকে, আমরা অনেক সময় কিন্তু অনেক দিন কাশি হলেও চিকিৎসকের শরণাপন্ন হই না, যেজন্য আমরা বলছি এখন যে 3 সপ্তাহের বেশি কাশি হলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। এবং বাংলাদেশ কিন্তু এখনও একটি হাই বার্ডেন কান্ট্রি, যেটি বেশি যক্ষ্মা যেখানে হয়, প্রথম 10টি দেশের মধ্যে কিন্তু বিশ্বব্যাপী এখনও বাংলাদেশ রয়ে গেছে। যদিও যক্ষ্মার চিকিৎসা আছে এবং যক্ষ্মা কিন্তু সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ। এটিকে যদি ঠিকমতো সময় মতো চিকিৎসা শুরু করা যায় তাহলে কিন্তু এর চিকিৎসা পুরোপুরি সম্ভব। কিন্তু আমাদের সমস্যাটা হলো এর চিকিৎসাটা একটু লম্বা সময় পর্যন্ত লাগে। এটি কিন্তু অন্য ইনফেকশনের মতো না যে 7 দিন বা 10 দিনের অ্যান্টিবায়োটিকে ভালো হবে। এটার জন্য এখনও কিন্তু 4 থেকে 6 মাস, মূলত 6 মাসের চিকিৎসা লাগে এখনও। তো অনেকেই দেখা যায় যে ওষুধ শুরু করার পরে কিছুদিনের মধ্যে একটু ভালো ফিল করেন এবং তখন তিনি ওষুধটা বন্ধ করে দেন। এটা খুব কমন একটা সমস্যা এটা। তো সেই জন্য আমাদের এখানে বিভিন্ন রকম কর্মসূচি আছে, ডট আছে, যেখানে আমরা ডাইরেক্ট অবজারভেশন থেরাপি দেই, অর্থাৎ পেশেন্টকে সামনে বসিয়ে ওষুধ দেওয়া হয়। তো এগুলোর মাধ্যমে বিভিন্ন আমাদের এনজিওরা এখানে কাজ করছেন, তাদের মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও এখনও কিন্তু যক্ষ্মায় প্রচুর মানুষ বাংলাদেশেও মারা যাচ্ছেন এবং প্রচুর লোক ভুগছেন। তো
তো সুতরাং অবশ্যই বায়ু দূষণের সাথে সম্পর্ক আছে, কিন্তু মূলত চিকিৎসা শুরু করার সময় মতো এবং পুরো চিকিৎসাটা শেষ করা এটি খুবই গুরুত্বপূর্ণ যক্ষ্মার চিকিৎসার ব্যাপারে। আচ্ছা, যক্ষ্মা চিকিৎসায় যেমন বাতাসের সমস্যার একটি বড় একটা মাধ্যম, তেমনি আরেকটি সমস্যার কথা আপনি বলছিলেন ডক্টর আদনান ইউসুফ, যে ফুসফুসটা শুকিয়ে যাওয়া রোগ, এটা একটা সম্পর্ক রয়েছে। তো কোন কোন ধরনের সমস্যা এর সাথে সম্পর্কিত? আপনি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের কথা বলতে চাচ্ছেন, যেটা আমরা লাং ফাইব্রোসিস বলি। লাং ফাইব্রোসিস বিবিধ কারণে হয়। আমরা যেমন কোভিডের সময় দেখেছি অনেক কোভিড রোগীরা পরবর্তীতে লাং ফাইব্রোসিস ডেভেলপ করেছেন। কোভিড ছাড়াও যেমন এর যক্ষার কথা বলা হয়েছে, যক্ষাও কিন্তু লাং ফাইব্রোসিস করতে পারে। হ্যাঁ, আরেকটা আছে ইডিওপ্যাথিক, যেটা আমরা কজ যাই না কিন্তু লাং ফাইব্রোসিস হয়ে যায়। তো আগে জিনিসটা হচ্ছে কি, আমার মনে হতো যে এটার প্রাদুর্ভাবটা অনেক কম, কিন্তু আমাদের ডায়াগনস্টিক ক্যাপাবিলিটিস কম ছিল। এখন যখন ডায়াগনস্টিক ক্যাপাবিলিটিস বেড়েছে, আমরা কিন্তু অনেক রোগীকেই আমরা এই রোগী শনাক্ত করতে পারছি। যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে, যদি প্রাথমিক পর্যায়ে এটাকে শনাক্ত করা যায়, এখন আমাদের হাতে অনেক ওষুধ আছে, আমরা ফাইব্রোসিসের প্রোগ্রেশনটাকে থামিয়ে দিতে পারি। কিন্তু একবার যখন ফাইব্রোসড হয়ে লাংসটা অনেকটা পরিমাণে ডিস্ট্রয়েড হয়ে যায়, তখন আসলে খুব বেশি কিছু করার থাকে না। তাহলে এখানেও কিন্তু সেই আগের কথাটাই আসছে যে সচেতন থাকতে হবে। যে সিমটোমেটিক যে জিনিসটা, কাশির কথা বলছেন, যে ভাই যেটা বলেছিলেন, কাশিও কিন্তু একটা ফাইব্রোসিসের প্রথম অবস্থায় রোগী শুধুমাত্র কাশি নিয়ে আসেন। যক্ষার কাশির সাথে একটা ডিফারেন্স হচ্ছে, এটা শুকনো কাশি হয়। অনেক ধরনের শুকনো কাশি হচ্ছে, তার সাথে আস্তে আস্তে শ্বাসকষ্ট আসতেছে। আপনাকে একটু সতর্ক হতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জি, ধন্যবাদ ডক্টর তাজরিন। আপনার কাছে একটু জানতে চাই, এই যে ফুসফুসের সমস্যা বা বিভিন্ন ধরনের উপসর্গ যখন নিয়ে আসে, সাধারণত অনেকেই অপেক্ষা করে যে না হয়তো ভালো হয়ে যাবে, বা নিজে থেকেই ফার্মেসিতে যায়, কিছু ওষুধ গ্রহণ করে, এরকমভাবে কিন্তু সমস্যাগুলো একটু কমে, আবার কয়েকদিন পরে হয়। এই প্রবণতা বোধহয় আমাদের সারা দেশেই রয়েছে। আপনার কাছে একটু জানতে চাই, তাহলে চিকিৎসকের কাছে যাওয়া কখন প্রয়োজন? আচ্ছা, ধন্যবাদ ডক্টর সাদিয়া। আপনি আসলেই খুব ভালো একটা ইস্যু তুলেছেন, যেটা হচ্ছে আমরা কেন জানি ফুসফুসের রোগগুলোকে, অলরেডি বলেছেন ডক্টর জিয়া, যে আমরা ফুসফুসের রোগগুলোকে রোগ হিসেবে মানতে চাই না, আমরা ফুসফুস বিশেষজ্ঞ কারো কাছে যেতে চাই না। আমাদের প্রথম সমস্যা থাকে কাশি, এবং আমরা বাসায় টোটকা চিকিৎসা আমাদের দাদি নানিরা যখন করতো, একটু গরম পানি নাও, একটু মধু দিয়ে ট্রাই করো, এই লোকাল কিছু জিনিস। তারপর আমরা যেটা করি, তার পরের ধাপ আমরা ফার্মেসির ডক্টর চিকিৎসকের কাছে যাচ্ছি। কিছু ফার্মেসির চিকিৎসক তো আবার আমাদের বড় চিকিৎসক, আমরা দু একটা অ্যান্টিবায়োটিকও খেয়ে ফেলি, এবং আমরা যেটা করি, আমরা আসলেই দ্রুত চিকিৎসকের কাছে আসি না। এখন হচ্ছে কি, শরীরে কোনো কিছু, কোনো মানে রোগ কখনোই কোনো সিমটম ছাড়া আসলে হয় না। তো কাশি যখন হচ্ছে, সেই কাশিটা যখন ভালো হচ্ছে না, তখনই আসলে আমাদের 3 সপ্তাহের বেশি কাশি, এটা কিন্তু আমাদের সরকারিভাবে বলা আছে, 3 সপ্তাহের বেশি কাশি যখন থাকবে, তখন যক্ষ্মার ব্যাপারে আমরা সন্দেহ করব। যখন লাং ক্যান্সার হবে, ফুসফুসের ক্যান্সারের ব্যাপারেও একই ব্যাপার আসবে, কিন্তু সেই কাশি নিয়ে। এবং যখনই একটা কাশি ভালো হচ্ছে না, সাথে যদি একটু বুকে ব্যথা থাকে, ওজন কমে যাচ্ছে, খেতে পারছে না, তাহলেও কিন্তু চিন্তা করা উচিত যে এই কাশিটা সাধারণ কাশি না। কখনো যদি কাশির সাথে রক্ত যায়, সেটা আমাদের বুঝতে হবে যে এটা অবশ্যই একটা খুব খারাপ কিছু ইন্ডিকেট করছে, খারাপ কোনো রোগ ইন্ডিকেট করছে। কখনো যদি হয় আমি শ্বাসকষ্ট, কাশির সাথে আমি শ্বাসকষ্টে আছি এবং আমার অক্সিজেনের মাত্রা হয়তো কমে যাচ্ছে, কিংবা আমি আগে 6 তলা সিঁড়ি উঠতে পারতাম, এখন আমি 2 তলা যেতে যেতে আমি আর পারছি না, তাহলে কিন্তু বুঝতে হবে যে আমার শরীরের ভেতরে কোনো একটা ঘটনা হচ্ছে যেটা আসলে হওয়া উচিত না। এবং যখনই এরকম কিছু হবে, এবং যেটা সাধারণত 1 সপ্তাহের বেশি পারসিস্ট করে যাবে, আমি মনে করি আসলেই চিকিৎসকের কাছে যাওয়া উচিত। আর এখন তো আসলে চিকিৎসক সব জায়গায়, সারা বাংলাদেশেই তো চিকিৎসক আছে, জি, কেন যাব না? এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ আছে, সব জায়গাতেই আছে। ডক্টর জিয়াউল হক, আপনার কাছে একটু জানতে চাই, এই যে ফুসফুসের বিভিন্ন সমস্যা হচ্ছে, চিকিৎসকের কাছে যেতে হবে, একটি কথা অনেকেই বলে যে ফুসফুসের কার্যকারিতা পরীক্ষা করতে হবে। তো কার্যকারিতা যদি পরীক্ষা করতে হয়, কিভাবে করা যায়? অনেক ধন্যবাদ আপনাকে। সেই ডক্টর তাজরিন যেটা বললেন, যে চিকিৎসকের কাছে যদি আমরা যাই বিভিন্ন কাশি বা শ্বাসকষ্ট যেটা নিয়ে, প্রথমত আমরা যে কয়েকটা পরীক্ষা করি, তার মধ্যে একটা হলো একটা চেস্ট এক্সরে করি আমরা। এক্সরে করলে আপনি এক্সরেতে মূলত দেখতে পারেন যে ওখানে কোনো বড় সমস্যা বা নিউমোনিয়া বা বুকে পানি জমেছে কিনা সেটা। আর কার্যকারিতার কথা যেটা বললেন, সেটার জন্য যে পরীক্ষাটা আছে, এটাও কিন্তু এখন বেশ সব জায়গাতেই পাওয়া যায়, স্পাইরোমেট্রি যে টেস্টটি বলা হয়। তো স্পাইরোমেট্রি খুব সহজ একটি টেস্ট, এর জন্য কোনো রক্তও দেওয়া লাগে না। এটা জাস্ট একটা রোগীকে ফু দিতে বলা হয় এবং দেখা হয় যে তার শ্বাসের লাংসের ক্ষমতাটা কতটুকু আছে, এবং সেটা দিয়ে কিন্তু চিকিৎসকরা বলতে পারেন যে আপনার লাংসটা কীরকম অবস্থায় এখন আছেন। তো সেই পরীক্ষাটা আমি মনে করি যে যাদেরই শ্বাসকষ্ট শুরুর দিকে আছে, অল্প একটু শ্বাসকষ্ট শুরু হয়েছে, হাঁটতে গেলে অসুবিধা হচ্ছে বা দোতলায় সিঁড়ি ভাঙতে গেলে অসুবিধা হচ্ছে, তাদের কিন্তু বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে দিয়ে এই টেস্টটা খুব সহজেই করে নেওয়া যায়, এবং এটা কিন্তু তখনই রিপোর্ট নিয়ে নেওয়া যায়, যে খুব অল্প সময়ের ভিতরে।
তো এই টেস্টটি করে নিলে তখন আমরা পরবর্তী টেস্টের দিকে যেতে পারি, যেগুলো আরও একটুখানি পরবর্তী যেগুলো সেকেন্ডারি টেস্ট, যে সিটি স্ক্যান বা এগুলো আমি মনে করি প্রাথমিকভাবে একটা এক্সরে এবং স্পাইরোমেট্রির মাধ্যমে নির্ধারণ করা সম্ভব যে কার পরবর্তী টেস্টে যেতে হবে। জি, ধন্যবাদ। আবার আমাদের একটি বিরতির সময় হয়েছে, বিরতির পরে আরও এই বিষয় নিয়ে কথা হবে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর আদনান ইউসুফ। আপনার কাছে একটু জানতে চাই, আমরা তো ফুসফুসের কার্যকারিতা কিভাবে দেখা যায় সেই কথাটাই শুনলাম। তো কার্যকারিতা দেখার পর যদি দেখা যায় যে ফুসফুসের সমস্যা আছে এবং তার চিকিৎসা প্রয়োজন, চিকিৎসাগুলো সাধারণত কখন করতে হয় এবং কিভাবে করা উচিত? কার্যকারিতার ব্যাপারে ডাক্তার জিয়া ভাই যেটা বলেছেন, স্পাইরোমেট্রি করে আমরা কি দেখি? স্পাইরোমেট্রি করে আমরা যখন ফু দিতে বলি, যার অ্যাজমাটিক পেশেন্ট আছেন তাদের কী হয়, তারা স্লোলি ফু দিতে পারেন, বুকটা খালি করতে পারেন স্লোলি। তাহলে আমরা দেখলাম যে তার অবস্ট্রাকশন আছে, তখন আমরা করি কি একটা ব্রঙ্কোডাইলেটর যেটা শ্বাসনালী প্রসারিত করে, এরকম একটা ওষুধ দিয়ে আবার তাকে ফু দিতে বলি। যদি সে অ্যাজমাটিক পেশেন্ট হয় তাহলে তার কিন্তু শ্বাসনালীটা প্রসারিত হয়ে সে ভালো হয়। যদি সিওপিডি পেশেন্ট হয় দেখা যাচ্ছে পুরোপুরি রিভার্সেবল হয় না। তো এই যে ক্রাইটেরিয়াগুলো আছে, তার স্পাইরোমেট্রিতে তার অবস্ট্রাকশন কতটুকু আছে, মাইল্ড আছে নাকি মডারেট, সিভিয়ার, এইগুলো গ্রেডিং করতে পারি আমরা এই পরীক্ষাটা দিয়ে, এবং সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিতে পারি। আর সাথে করে আমরা সিমটোমেটিক, যেটা আমরা বললাম যে পেশেন্টের হিস্ট্রি থেকেও আমরা কিছু জানতে পারি যে পেশেন্টের সিমটমটা কতটুকু আছে। অনেক সময় অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে হয় কি, শেষ রাতের দিকে তার অ্যাটাকটা হয়। তো আমার কাছে যখন চেম্বারে আসেন, উনি আছে সন্ধ্যাবেলা, তখন কিন্তু ওনার স্পাইরোমেট্রি পুরো নর্মালও আসতে পারে। সেক্ষেত্রে আমাকে তার সিমটমটা অনুযায়ী তাকে কিন্তু ট্রিটমেন্ট দিতে হবে। তো এই জিনিসটা আমি বলছি, আমি চিকিৎসককে হেল্প করে একটা হচ্ছে আপনার ডায়াগনোসিস করার ব্যাপারে, আর আমি ট্রিটমেন্টটা দিচ্ছি, এবং ট্রিটমেন্ট দেওয়ার পরে রোগী কতটুকু ভালো আছে, আবার স্পাইরোমেট্রি করলে কিন্তু আমরা সেটাও বুঝতে পারি যে রোগীর কতটুকু ভালো আছে। এখানের সাথে একটা ছোট্ট পরীক্ষা এখন ইদানিংকালে করা হয়, ফ্যানও বলি আমরা, যেটা যে এয়ারওয়েতে আপনার প্রদাহের পরিমাণ কতটুকু, একটা ওই আবার যন্ত্রে ফু দিলে আপনার নাইট্রিক অক্সাইড দেখে সেটা আমরা সেটা ঠিক করে দেয়। তাহলে আপনি অ্যাজমার ক্ষেত্রে তো প্রদাহ থাকে এয়ারওয়েতে, আপনার ওষুধের মাধ্যমে আপনার প্রদাহ যত কমে আসবে, ফ্যানো টেস্টটা তত আপনার নর্মালের দিকে চলে আসবে। তো এইগুলো আমরা সাধারণ কিছু টেস্টের মাধ্যমে কিন্তু আমরা নির্ণয় করতে পারি এবং চিকিৎসাও দিতে পারি রেসপিরেটরির ক্ষেত্রে। এই যে চিকিৎসা নিতে হবে, চিকিৎসাটি অনেকে বলে যে কেন আমার সারা জীবন চিকিৎসা নিতে হবে, তার চাইতে চিকিৎসা না নেওয়াই ভালো, বা সাময়িক সময় আমি একটা ওষুধ খেয়ে ফেললাম, ঘটনা শেষ। তো আসলে চিকিৎসা কি এই ধরনের রোগের ক্ষেত্রে সারা জীবন নিতে হয়? আসলে এই কথাটা খুব হতাশাজনক হয় যে রোগীর জন্য, যে সারা জীবন চিকিৎসা নিতে হবে। আমি এভাবে বলি, ধরেন আপনার একটা যেটা প্রদাহ হয়েছে, খুব সহজভাবে বলি, যেমন ধরেন আমার হাতের উপর দিয়ে একটা পিঁপড়ে হেঁটে গেলে কিছু হবে না, অনেকের হাতের মধ্যে পিঁপড়ে হেঁটে গেলে চামড়াটা লাল হয়ে যায়, এটাকে আমরা বলি প্রদাহ। তাহলে আমরা কী করতে পারি, চামড়াতে যদি আমরা একটা মলম দিই দীর্ঘদিন ধরে, তাহলে চামড়াটা ঠান্ডা হয়ে যাবে, তখন পিঁপড়ে হাঁটলেও আর লাল হবে না। তো আপনার শ্বাসনালীতে সেরকম একটু ঠান্ডা গরম, একটু ভাইরাল ইনফেকশন, আপনার শ্বাসনালীটা লাল হয়ে যাচ্ছে, আপনার স্পাজম হচ্ছে। এখন আমি তো সেই মলমটা আপনাকে হাত দিয়ে দিতে পারবো না, আমি ইনহেলারের মাধ্যমে ওই জিনিসটা দিচ্ছি। এখন ইনহেলারের মাধ্যমে যখন দিচ্ছি, যখন আপনার 20% লাল ভাব কমে যাচ্ছে, তখনই দেখা যাচ্ছে আপনার কাশি ভালো হয়ে যাচ্ছে, আপনি বন্ধ করে দিচ্ছেন ওষুধটা, এবং আবার কিছুদিন পরে ফিরে আসছে। কিন্তু যদি আপনি ডাক্তারের কথা মতো দীর্ঘ সময় এই ওষুধটা ব্যবহার করেন, তাহলে এক পর্যায়ে লাল ভাবটা অনেকটুকু পরিমাণ কমে আসবে, এবং তখন আপনার ওষুধ কমিয়ে হয়তো আমি বন্ধ করে দিতে পারবো। আবারও তো 2 বছর বা 3 বছর পরে আপনার সিমটম আসবে, কিন্তু 2-3 বছর আপনি পুরো রোগমুক্ত থাকতে পারবেন। তাহলে এই জিনিসটা আপনাকে আপনার চিকিৎসকের উপর ছাড়তে হবে, কখন আপনি ওষুধ বন্ধ করবেন। সারা জীবন হয়তো আপনাকে ধরেন প্রেশার, হাইপারটেনশন বা ডায়াবেটিসের মতো সারা জীবন আপনাকে ওষুধ নিতে হবে না, কিন্তু আপনাকে একটু কমিয়ে বাড়িয়ে আপনাকে আপনার রোগটাকে কন্ট্রোলে রাখতে হবে। কাজে এটাতে হতাশ হওয়ার কিছু নেই যে একবার ওষুধ শুরু করলে আমাকে তো সারা জীবন ওষুধ নিতে হবে, নট দ্যাট। আপনাকে সময় সময় হয়তো আমরা একটু বাড়াবো, হয়তো কমাবো, কিন্তু আপনাকে কন্ট্রোলে রাখবো ডিজিজটাকে। জি, ধন্যবাদ। ডক্টর তাজরিন, আপনার কাছে জানতে চাই, এই চিকিৎসার কথা তো যেহেতু বলা হয়েছে, চিকিৎসার পাশাপাশি ইদানিং বলা হয় আরও কিছু ব্যবস্থা গ্রহণ করা যায় যার মাধ্যমে ফুসফুসটি একটু ভালো থাকে বা রোগগুলো প্রতিরোধ করা যায়, সেই ব্যাপারগুলো একটু জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ ডক্টর সাদিয়া। যেটা প্রথম কথা, আমাদেরকে আসলে অ্যাডমিট করতে হবে যে আমাদের দেশে ফুসফুসের রোগটি হয়েছে। আমার কাছে যেটা মনে হয়, পেশেন্ট দেখতে যে উনারা আসলে স্বীকারই করতে চান না, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে বাবা মা মানতে চান না তার বাচ্চাটার অ্যাজমা, মানে ওনারা অনেক সিমটম মেনে নেবেন। আমাদের দেশের মানুষ যত সহজে ডায়াবেটিস, প্রেশার মেনে নিতে পারেন, আমার মনে হয় আমাদের মানে ফুসফুসের রোগগুলো, বুকের রোগগুলো এত সহজে মানতে পারেন না। আমার প্রথম হচ্ছে মেনে নিতে হবে যে আমার এই রোগটি আছে। তারপর যেটা মেনে নিতে হবে যে এই রোগটা আমার প্রতিরোধ করার চেষ্টা করতে হবে, এবং সবসময় প্রতিরোধ তো চিকিৎসা করার থেকে সহজ। প্রতিরোধের প্রথম উপায়টাই হচ্ছে দূষণমুক্ত বাতাসে শ্বাস নেওয়া। এই কথা অনেকবার আমরা বিভিন্নভাবে বলেছি, ক্লিন এয়ার, এবং যেটা ব্যাপার যে
প্রশাসন ব্যবস্থা নেবেন, সরকার করবেন, কিন্তু আমার আশেপাশের বাতাস পরিষ্কার করার দায়িত্ব, পরিষ্কার রাখার দায়িত্ব এটা কিন্তু আমারও। জি, ঘরের কথাও সেখানে চলে আসে। প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে একেবারেই সোললি রেসপন্সিবল তার আশেপাশের বাতাসের জন্য। আমি যদি আমার চারপাশের বাতাসটুকু ক্লিন রাখি, আমি স্মোক করলাম না, আমি লোকজনের মুখের উপর ধোঁয়া ছেড়ে দিলাম না, আমি বাড়িতে যখন মাটির চুলায় কাজ করলাম, আমি মাটির চুলায় আমি যেই জ্বালানিটা ব্যবহার করব সেটা আমি একটা পরিবেশ ফ্রেন্ডলি জ্বালানি ব্যবহার করার চেষ্টা করলাম, সৌর চুলা ব্যবহার করলাম, তাহলে কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে পারি। আর এরপরে যে ইন্ডাস্ট্রিয়াল কিছু অপরিকল্পিত নগরায়ন বন্ধ করা, কলকারখানার পরিবেশ নিশ্চিত করা, রাস্তাঘাটের যানবাহন, এগুলো হচ্ছে কিন্তু তার পরের ধাপ। আচ্ছা, তারপরে যদি আসি, বুকের কিছু টিকা ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, যেমন কোভিড ভ্যাকসিনের সময় আসলে এই ভ্যাকসিনের কনসেপ্টটা আমাদের দেশে খুবই জনপ্রিয় হয়েছে এবং আমরা বাংলাদেশিরা সবসময় তো টিকার ব্যাপারে আমরা কিন্তু খুব দ্রুত টিকা নিতেও পারি, মেনেও নিতে পারি। ফুসফুসের ক্ষেত্রে যেটা হয়, সাধারণ ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, এগুলোর ভ্যাকসিন কিন্তু পাওয়া যায় এবং এই ভ্যাকসিনগুলো কিন্তু বাচ্চা বড় সবাই নিতে পারেন। আপনি একটা ভ্যাকসিন নিলেন, বছরে একবার একটা ইনফ্লুয়েঞ্জার টিকা নেন, আপনার কিন্তু ইনফ্লুয়েঞ্জার হওয়ার ঝুঁকিটা 60 to 80% কমে যাবে। আপনার যদি ইনফ্লুয়েঞ্জা হয়েও যায়, সেটা কিন্তু খুব তীব্র মাত্রার ইনফ্লুয়েঞ্জা হবে না। নিউমোনিয়ার ক্ষেত্রেও তাই, এবং নিউমোনিয়ার ক্ষেত্রে আসলে টিকার যেই শিডিউলটা সেটা আরও সহজ। আপনি একটা টিকা নিলেন, সেটাতে আপনার লাইফ লং আপনি আপনার নিউমোনিয়ার ওই তীব্রতাটা আপনার হবে না। আর যক্ষ্মার ক্ষেত্রে যেটা বলি, সংক্রামক ব্যাধি যক্ষ্মা যেটা, সেখানে আপনার ছোট বাচ্চাদের একেবারে শুরুতে আমাদের সরকারি শিডিউলে একটা ভ্যাকসিন দেওয়া হয়। এই ভ্যাকসিনও আবার 100% যক্ষ্মা প্রতিরোধ করতে পারে না, কিন্তু তীব্রতা কিন্তু এটিও কমায় দিতে পারে। তাহলে হচ্ছে আমি যদি একটু ভ্যাকসিন নেই, আমি একটু নির্মল বাতাসে থাকার চেষ্টা করি, আমি আমার ফুসফুসের কিছু ব্যায়াম, আমরা একটু স্পেশালাইজড কিছু ব্যায়াম আছে আলাদা, আমরা যারা দীর্ঘদিনের রোগী, ফুসফুসের রোগী, তাদেরকে আমরা এগুলো দিয়ে থাকি, ব্যায়ামগুলো প্র্যাকটিস করি, তাহলে কিন্তু রোগী অনেক ভালো থাকবে। আর তার সাথে একটু সুস্থ খাবার, হেলদি লাইফস্টাইল, এই তো আমাদের রোগ তো চিকিৎসা খুবই সহজ, প্রতিরোধও খুবই সহজ, আমাদের দরকার সদিচ্ছা। জি, অবশ্যই সদিচ্ছা থাকলেই কিন্তু এই সমস্যার অনেকাংশেই সমাধান সম্ভব। ডক্টর জিয়াউল হক, আপনার কাছে একটু জানতে চাই, আমরা এইমাত্র একটা শব্দ শুনে আসলাম, ফুসফুসের ব্যায়াম, আবার পাশাপাশি শুনি পালমোনারি রিহ্যাবিলিটেশন বা ফুসফুসের পুনর্বাসন। এই দুটি কি একই জিনিস, নাকি এর মধ্যে কোনো পার্থক্য রয়েছে, বা কি করতে হয় এখানে? এটা মূলত ডক্টর তাজরিন যেটা বললেন, যে ব্যায়ামের কথা যেটা বললেন, আসলে ফুসফুসটা এমন একটা জিনিস, আপনি যদি শরীরের ব্যায়াম করেন, ফুসফুস কিন্তু অটোমেটিক্যালি সেখানেও ব্যায়াম হয়। আপনি যদি রেগুলার হাঁটেন, রেগুলার দৌড়ান, সাঁতার কাটেন, তাতে কিন্তু ফুসফুসেরও ব্যায়াম হয়। আলাদা করে ফুসফুসের ব্যায়াম কিন্তু অতটা দরকার নেই সুস্থ মানুষের জন্য। তবে যাদের ফুসফুসের রোগ আছে, যাদের অ্যাজমা আছে, সিওপিডি আছে, তাদেরকে আমরা কিছু স্পেশাল ফুসফুসের ব্যায়াম দেখিয়ে দিই। যেমন ইনসেন্টিভ স্পাইরোমিটার আছে, আপনারা অনেকেই জানেন যে 3 বল এক্সারসাইজ, সেটা আছে, সেটা দিয়ে করা যায়। আপনি জাস্ট নর্মালভাবে শ্বাস লম্বা করে নিয়ে ধরে রেখে ছাড়লেন, তাতেও কিন্তু ফুসফুসের ব্যায়াম হয়। ফুসফুসের ব্যায়াম করবার জন্য কিন্তু আপনাকে জিমে যাওয়ার কোনো দরকার পড়ে না, আপনি ঘরে বসেই ফুসফুসের ব্যায়াম করতে পারেন, আপনার পড়ার টেবিলে বসেই করতে পারেন। তো সুতরাং ফুসফুসের ব্যায়ামটা অন্যান্য যে কোনো ব্যায়ামের মতোই আপনার ফুসফুসের যে অঙ্গটাকে যা সচল রাখে ওটা। কারণ ফুসফুস এমন একটা অঙ্গ যে কিন্তু কোনো সময় রেস্ট পায় না। আপনি যখন ঘুমাচ্ছেন, আপনার বাকি শরীরটা রেস্ট পাচ্ছে, কিন্তু ফুসফুস কিন্তু কাজ করেই যাচ্ছে, তাকে কিন্তু প্রসারণ এবং সংকোচন করতেই হচ্ছে। তো সুতরাং ফুসফুসকে একটু সময় দেওয়া, আলাদা করে তার ব্যায়ামের ব্যবস্থা করা, এটা করলে ডেফিনেটলি ফুসফুস দীর্ঘদিনের জন্য এটা কিন্তু সুস্থ থাকবার একটা সুযোগ পায়। ধন্যবাদ। ডক্টর আদনান ইউসুফ, আপনার কাছে একটু জানতে চাই, আমরা ব্যায়ামের কথা শুনলাম, আমরা ভ্যাকসিনের কথা শুনলাম, কিন্তু ধূমপান কিভাবে নিবারণ করতে হয় সেই কথাটি কিন্তু শুনলাম না। সেই কথাটি আপনার কাছে জানতে চাই। মনে হয় সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটি হচ্ছে এই ব্যাপারটি। খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে যখন ধূমপায়ী আমাদের কাছে আসেন, বিশেষ করে সিওপিডি পেশেন্টদের, আমরা তাকে বোঝানোর চেষ্টা করি, আমরা তাকে ধূমপানের ক্ষতিকর দিকগুলো বলি, এবং এই মাধ্যমে কিন্তু বেশিরভাগ অনেকেই কনভিন্স হন এবং ওনারা ধূমপান বন্ধ করেন। যারা করতে পারছেন না, তাদের জন্য আমাদের কিছু রেমেডি আছে, যেমন আমরা নিকোটিন গাম, এক্ষেত্রে একটা কথা বলি, আসলে ধূমপানের মেইন যেটা সমস্যাটা হয়, কম্বাশন ইফেক্টে। আপনি যখন পোড়ান, বার্ন করেন, তখন প্রায় 400-450 মতো কার্সিনোজেন আপনার শরীরের মধ্যে আসে। নিকোটিন ইন্ডিভিজুয়ালি কিন্তু অত ক্ষতি করে না যতটুকু এই কম্বাশন প্রোডাক্টগুলো করে। তো আমরা করি কি, ওনার যেহেতু নিকোটিনে আসক্ত হয়ে গেছেন, আমি নিকোটিন গাম দিলাম, নিকোটিন চুইং গাম যেটা বলি, বা নিকোটিনে একটা প্যাচ লাগিয়ে দিলাম, এটার ডোজটা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসলাম,
তাহলে তার ধূমপান থেকে তাকে কিন্তু মুক্ত করতে পারি। আরেকটা আছে এখন যেটা নিয়ে অনেক বিতর্ক আছে, ইলেকট্রনিক সিগারেট যেটা আমরা বলি। ইলেকট্রনিক সিগারেটে কিন্তু কম্বাশন এফেক্ট নেই, এটাতে ইলেকট্রনিক ওই আপনি শুধু নিকোটিনটা আপনি পাচ্ছেন। তো পেশেন্ট অনেকটা সিগারেটের মতো যেতে পাচ্ছেন, ধোয়া পাচ্ছেন, উনি পরিতৃপ্তি পাচ্ছেন, এবং আস্তে আস্তে আমরা ডাক্তাররা করি কি ওই নিকোটিনের মাত্রাটা কমিয়ে নিয়ে আসি। একসময় যখন 0 করে দিই তখন আর উনি কিন্তু আর নিকোটিনের জন্য ক্রেভটা ফিল করেন না, তিনি ধূমপানটা ত্যাগ করতে পারেন। তো এভাবে বিবিধভাবে আমরা ধূমপান ত্যাগের চেষ্টা করি। তবে একটা কথা বলি যে এত ওষুধপত্র চাইতে নিজের মনের ইচ্ছা, দৃঢ় ইচ্ছা কিন্তু ধূমপান ত্যাগ করার জন্য সবচেয়ে বড় সহায়। আমরা আবার একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আরো এই বিষয় নিয়ে কথা হবে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর তাজরিন ফারহানা। আপনার কাছে একটু জানতে চাই, ধূমপানের বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান রয়েছে এবং সেগুলোর ক্ষেত্রে প্রতিরোধেরও জায়গা রয়েছে। পাশাপাশি আমরা একটি বিষয় শুনি যে হচ্ছে গিয়ে এই যে যারা ফুসফুসে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত, এগুলো অনেক ছোট বয়সেও হয়। তো ছোট বয়সে সাধারণত কি ধরনের ফুসফুসের রোগ হতে পারে? ধন্যবাদ ডক্টর সাদিয়া। আপনি যে কোশ্চেনটা করেছেন যে ছোট বয়সে ফুসফুসের রোগ, কিছু যেই রোগগুলো হয় আসলে সেই রোগগুলা কিছু সহজ রোগ আছে, কিছু খুব কঠিন রোগ আছে। সহজ রোগ অলরেডি আলোচনায় এসছেন বারবার, অ্যাজমা ছোট বয়সেই হতে পারে। বাড়িতে সংক্রামক রোগের মধ্যে আর বড় কারোর যদি যক্ষ্মা থেকে থাকেন তাহলে 5 বছরের ছোট যে সদস্যটি আছে উনি খুব সহজেই সেই বাচ্চাটার যক্ষ্মা হয়ে যেতে পারে। আর কিছু কঠিন রোগ আছে, এগুলো আসলে কিছু বংশগতির সাথে সম্পৃক্ত রোগ। যেমন আমরা বলি সিস্টিক ফাইব্রোসিস, আমরা মাঝে মাঝে আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, কিছু কঠিন নামের রোগ। এই রোগগুলোতে হয় কি ফুসফুসের যেই পর্দা সাধারণভাবে যেভাবে থাকার দরকার ছিল সেভাবে থাকে না, যার জন্য হয় কি এই জায়গাগুলোতে বারবার ইনফেকশন হয়, প্রদাহ তৈরি হয়, আবার ইনফেকশন হয়, আবার প্রদাহ তৈরি হয়। তাতে দীর্ঘমেয়াদী ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় এবং এই বাচ্চাগুলো সবসময় দেখা যায় ঘন ঘন ঠান্ডা, কাশি, জ্বর, ফুসফুসের যে কোনো ইনফেকশনে ভুগতে থাকেন এবং এনাদের ক্ষেত্রে রোগটা ধরতেও আমাদের একটু দেরি হয়। এটা হচ্ছে একটু মানে সহজ হিসেবে হচ্ছে এগুলো সহজ রোগ দেখতে মনে হয়, কিন্তু এগুলো রোগগুলো আসলে সহজ রোগ না, এই প্রত্যেকটাই খুবই কঠিন রোগ। আর সবচেয়ে খারাপ জিনিস যেটা হয় কি এই রোগগুলোর ক্ষেত্রে আসলে কোনো পূর্ণাঙ্গ চিকিৎসা নাই ফুসফুস বদলায় ফেলা ছাড়া। ধন্যবাদ। আমরা অনেক ধরনের ফুসফুসের রোগ দেখতে পাই। ডক্টর জিয়াউল হক, আপনার কাছে একটু জানতে চাই যে ফুসফুসের যেই সব রোগগুলো সাধারণত এই ঔষধ খেতে হয় দীর্ঘদিন ধরে, তাদের ক্ষেত্রে অনেকেই বলে যে কিছু কিছু অপারেশন করতে হতে পারে। তো এগুলো কোন ধরনের রোগ এবং সেই ক্ষেত্রে অপারেশন কি ধরনের হতে পারে একটু ধারণা নিতে চাই। আসলে হ্যাঁ, অপারেশনের কথা বললে সবাই স্বাভাবিকভাবে একটু ভীতিগত হয়, কিন্তু কিছু রোগ আছে যেমন ব্রঙ্কিয়েক্টিসিস যদি কারো থাকে, যার দেখা যায় কাশির সাথে রক্ত যায়, যদি দেখা যায় যে ব্রঙ্কিয়েক্টিসিসটা কোনো একটা অংশে আছে ফুসফুসের, তখন অনেক সময় আমরা বলি যে এটাকে অপারেশন করে যদি ফেলে দেন তাহলে হয়তো ভালো হতে পারবে। কিন্তু একইভাবে ব্রঙ্কিয়েক্টিসিস যদি সব লাংসে সব জায়গায় থাকে তখন কিন্তু আবার এটা কাজ করে না। আরেকটা যেটা ডক্টর তাজরিন বললেন যে কিছু কিছু রোগ আছে যেখানে কিন্তু ফুসফুসের লাং ট্রান্সপ্লান্টেশন পর্যন্ত যেতে হয়। তো সেটা যেহেতু আমাদের দেশে এখনও অ্যাভেলেবেল না বা আমাদের পার্শ্ববর্তী দেশেও খুব একটা এখনও অ্যাভেলেবেল না, সেটা একটু উপরের দিকের রোগ, সেটা কিন্তু সবসময় করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা রোগটাকে যদি কন্ট্রোল করে রাখতে পারি, যদি আমরা রোগের প্রাথমিক পর্যায়ে যদি রোগটা ডায়াগনোসিস করা যায় বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে, যে সেক্ষেত্রে কিন্তু ওই পর্যায়ে পর্যন্ত যাওয়ার প্রয়োজন পড়ে না। আর কিছু কিছু আছে যেমন যাদের এম্পায়মা হয়ে যায়, বুকে যদি পানি জমে যায়, সেখানে যদি পুজের মতো হয়ে যায়, তখন অনেক সময় কিছু অপারেশনস আছে যেটা আমাদের সার্জনরা করে বুকের বাইরের যে লাংসের বাইরে যে পর্দাটা আছে সেটাকে ফেলে দেন যাতে ওই জায়গায় ইনফেকশনটা না জমতে পারে। ফলে কিছু কিছু প্রায় সার্জারি রোগ আছে, তবে মূলত কিন্তু বেশিরভাগ রোগী ওষুধের মাধ্যমে, ইনহেলারের মাধ্যমেই কিন্তু ফুসফুসের অধিকাংশ রোগের চিকিৎসা করা সম্ভব। জি, ধন্যবাদ। ডক্টর আদনান ইউসুফ, আপনার কাছে একটু জানতে চাই যে সংক্রামক রোগগুলো যেগুলোর পিছনে কোনো না কোনো জীবাণু সাধারণত দায়ী, সেই সব রোগের থেকে আমরা কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে পারি? সুরক্ষিত সংক্রামক ব্যাধি থেকে তো পুরোপুরিভাবে আমরা থাকতে পারবো না, আমরা চেষ্টা করবো, যেটা বলেছিলাম যে আমরা নির্মল বায়ুর কথা যেটা বলা হয়েছে। ধরেন অনেক সময় আমরা মাস্ক ইউজ করতাম কিন্তু আমরা কোভিডের সময়, মাস্কটা একটা খুব ভালো প্রোটেকশন ছিল ভাইরাল ডিজিজের এগেনস্টে। হ্যাঁ, যেমন আমরা বারবার আমরা হাত পরিষ্কার করতাম, ওই সময় কিন্তু আমাদের ইনফ্লুয়েঞ্জা ইনসিডেন্স অনেক কমে গিয়েছিল, সারা ওয়ার্ল্ড ওয়াইডই কমে গিয়েছিল। তো এই যে জেনারেল যে হাইজিনগুলো যেটা আছে সেগুলো যদি আমরা মেনটেন করি, আমরা যেটা বলি কাফ এটিকেট বলি, আপনি কাশি দেওয়ার সময় যদি আপনি মুখটাকে ঢেকে নেন, আপনি হাঁচি দেওয়ার সময় যদি মুখটাকে ঢেকে নেন, তাহলে আপনার পাশে যিনি আছেন উনি এফেক্টেড হবেন না।
তো আমাদের নিজের কথা চিন্তা করতে হবে এবং সামাজিকভাবে যদি আমরা চিন্তা করি সংক্রমণ বৃদ্ধি থেকে আমরা মুক্ত থাকতে পারি। বিশেষ করে যেমন টিউবারকুলোসিস যদি কারো হয়ে থাকে তাহলে আমরা বলি যে প্রথম 14 দিন ওনাকে ওষুধ দেওয়ার পরে উনি নন ইনফেকশাস হয়ে যায়, তারপর উনি 6 মাস খাক ওষুধ। এই 14 দিন থেকে একটু সতর্ক থাকতে হয়, একটু উনি মাস্ক পরবেন। আমি বলছি না ওনার সাথে যারা মাস্ক পরবেন উনি মাস্ক পরে ড্রপলেটগুলো বাইরে আসবে না, উনি রোগটা ছড়াবেন না। আবার নিউমোনিয়া হলেও সে একই জিনিস, একটু আইসোলেশনে থাকতে হবে ওনার ভালো হওয়া পর্যন্ত, সংক্রমণটা কমা পর্যন্ত, যাতে ওনার বাচ্চা কাচ্চা যারা বাসায় আছেন, বাচ্চারা আছেন বা ওনার স্ত্রী আছেন তারা যাতে এফেক্টেড না হয়। জি, সাধারণত দেখা যায় যে যারা শিশু বা বৃদ্ধ তারাই বেশি এই ধরনের সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে, এর পিছনে কি কোনো কারণ রয়েছে? খুব শিশু এবং খুব বৃদ্ধদের ক্ষেত্রে ইমিউন সিস্টেমটা একটু কম কাজ করে, আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। সেই জন্য তাদের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে একটু রোগাক্রান্ত ব্যক্তির কাছে তারা আসবেন না, এবং তাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশনের খুব ইম্পর্টেন্ট, মানে বেশি ইম্পর্টেন্স হয় আমরা যেমন কাদের ক্ষেত্রে দিই, যেমন আমরা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে ভ্যাকসিনেশন করি কেন, যাদের 70 বছর বয়স তার সিওপিডি রোগী, তার ক্ষেত্রে একটু ভ্যাকসিনেশন করতে হচ্ছে। আবার একদম ছোটো বাচ্চার ক্ষেত্রে আমাদের করতে হচ্ছে। তো এদের ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হয়, যেহেতু তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে। জি, ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর তাজরিন ফারহানা, আপনার কাছে একটু জানতে চাই, এই যে বারবার আমরা যে কথাটি আজকে বলছি বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিভিন্ন সংগঠন বলছে যে নির্মল বাতাস নিতে হবে এবং তারপরে সুস্থ ফুসফুস পেতে হবে, তো আমাদের দেশে যেই অবস্থা সেখান থেকে আমরা আসলে কিভাবে একজন ব্যক্তি পর্যায়ে কিভাবে আমরা নিজেকে ঠিক রাখতে পারি? ধন্যবাদ ডক্টর সাদিয়া। এই উদ্যোগটা আসলে শুরু হতে হবে ব্যক্তি পর্যায় থেকে। আমি যদি না চাই, আমার প্রশাসনের পক্ষে সম্ভব না নির্মল বাতাস এনশিওর করা। এবং আসলে তো বাতাসটা সবার ব্যক্তিগত, আমরা 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য বাতাসটা নেওয়া বন্ধ করছি না, এবং আমাদের কিন্তু কোনো চয়েস নাই বাতাসের ক্ষেত্রে, অলরেডি যেটা বলেছিলেন ডক্টর জিয়া। তো আমাদের ক্ষেত্রে আমার যেটা মনে হয়, আমি যদি এখন ধূমপান না করি, আমি যদি আমার যেই কলকারখানাগুলো আছে সেগুলোর হাইজিন আমি মেনটেন করি, আমি যদি মাস্ক ব্যবহার করি, আমাদের আলোচনায় আজকে বারবারই এসছেন, আমি যদি কফ এটিকেট ফলো করে চলি, এবং আমার যখন একটা ইনফেকশাস রোগ আছে আমি জানছি, সেই সময় আমি বাইরে গেলাম না, আমি একটু বাইরে প্রয়োজনে যেতে হলেও আমি মাস্ক ব্যবহার করে গেলাম, তাতেই আমার মনে হয় আমরা অনেকখানি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবো। আর তারপরে কিছু ব্যাপার আছে, যত্রতত্র আমরা একটু ময়লা আবর্জনা না পুরাই, আমার নিজের যে গাড়িটা আমি ব্যবহার করছি, যে বাসটায় আমি উঠছি, সেই বাসটার ফিটনেস ঠিক আছে কিনা, সেই গাড়িটা ঠিক আছে কিনা সেইটা আমরা দেখি। আমি যে অফিসে কাজ করছি, সেই অফিসের কোনো কাজ, যেমন চামড়া কারখানা আপনারা প্রায়ই দেখবেন, বা ইটের ভাটায় যেটা হচ্ছে, সেই জায়গা ঠিক আছে নাকি। আমি যখন ব্যক্তিগতভাবে ঠিক থাকবো, আমি অবশ্যই আমার আশেপাশটাকেও ঠিক রাখতে পারবো। আর আরেকটা কথা হচ্ছে, আজকে তো আমরা তো ফুসফুস দিবসে বলতে চাচ্ছি, আমরা গাছ লাগাই, গাছের পরিমাণ বাড়াই। আমার মনে হয় আর যত্রতত্র কফ এটিকেটের ব্যাপারটা হচ্ছে আসবেই আমাদের দেশে। আসলে যেটা হয়, আমরা যেখানে সেখানে থুতু ফেলছি, কফ ফেলছি, এই অভ্যাসগুলো আমরা একটু মেনটেন করে চললেই আমার মনে হয় আমরা এই সংক্রামক রোগ এবং অসংক্রামক রোগ দুটো জায়গা থেকেই অনেকখানি উন্নতিতে মানে উন্নয়ন করতে পারবো আমাদের। ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর জিয়াউল হক, আপনার কাছেই একটু জানতে চাই, আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে সেগুলো সংক্ষেপে। না, পরামর্শ তো আসলে সব কিছুই আলোচনা হয়েছে। আমরা তো আসলে শুরুই করেছি আজকে যে ফুসফুস দিবস, যেটি নির্মল বাতাস, যেটি আমাদের সুস্থ ফুসফুসের যেটা শর্ত। তো সুতরাং ডক্টর তাজরিনের মতো আমিও তাই বলতে চাই যে এটা ঘরেই শুরু করতে হবে এটা, এবং তারপরে এটা ব্যক্তি পর্যায় থেকে এটা আস্তে আস্তে সমাজে, কারণ আমরা জানি যে আমাদের কিন্তু সমাজে বেশ কিছু লোক আছেন যারা এগুলোতে বেশি আক্রান্ত হন, যারা বিশেষ করে শ্রমিক হিসাবে যারা কাজ করেন, যারা রাস্তায় কাজ, তাদের কিন্তু কোনো চয়েস নেই। তো সুতরাং আমরা তাদের জন্য যদি ওরকম একটা পরিবেশ না তৈরি করতে পারি, বিশেষ করে নির্মাণ শ্রমিক বা যারা পথে কাজ করেন বা যারা বাসের সাথে কাজ করেন বা জাহাজ শিল্পে যারা কাজ করেন, এইসব বিভিন্ন শিল্পে কিন্তু দেখা যায়, বা গার্মেন্টস শিল্পেও কিন্তু প্রচুর ধুলোবালির ব্যাপার আছে। এইসব জায়গায় যদি আমরা এই জিনিসগুলো না মানতে পারি, তাহলে কিন্তু এই জিনিসটা থেকে আমরা রক্ষা পাবো না। সুতরাং আমি বলবো এটা ঘরেই শুরু করতে হবে, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আমাদের ব্যাপারে যদি আমরা দায়িত্ববান হই, এবং সেই সাথে সরকারি কিছু নিয়মকানুন থাকতে হবে, যেগুলো বললেন উনি, যে ফিটনেসবিহীন গাড়ি বা ইট ভাটার যেগুলো নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণগুলো যদি রাখা যায়, তাহলে সব মিলে কিন্তু আমরা সবার জন্য একটা সুস্থ ফুসফুস নিশ্চিত করতে পারবো। ধন্যবাদ। এবং ডক্টর আদনান ইউসুফ, আপনাকে দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যেহেতু থিমই হচ্ছে নির্মল শ্বাস, এবং তার সাথে আজকের যে ফুসফুস দিবস, সেখানের কিন্তু এই প্রতিপাদ্য মিলে গিয়েছে। তো বাংলাদেশ লাং ফাউন্ডেশন এক্ষেত্রে কী ভূমিকা রাখতে পারে বা রাখছে? আমরা তো সবসময় চেষ্টা করে যাচ্ছি মানুষকে সচেতন করার জন্য, আমাদের রোগীদেরকে সচেতন করছি, সুস্থ মানুষদের যারা আছে তারা সচেতন করছি, সবার জন্য আমরা সুন্দর স্বাস্থ্য কামনা করছি। আশা করি আমাদের সবার কামনা পূর্ণ হবে। ধন্যবাদ।
আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।